নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে স্বাগত। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিক ও দেবী চণ্ডীর রোষ। কয়েকদিন ধরেই বেশ জোরে বৃষ্টি হচ্ছে। একটানা বৃষ্টিতে রাস্তাঘাটে জল উঠে একেবারে হাঁটু ছুঁই ছুঁই অবস্থা। বাড়িতে বসে বসে খবরের কাগজ পড়ছি। পড়বার মতন অবশ্য তেমন বিশেষ কোনো খবর নেই, তবুও এমন বাদলা দিনের সময় তো কাটাতে হবে, তাই মুখের সামনে ধরে থাকা আর কি। হঠাৎই দরজার উপাশে আমার বন্ধু কিশোরী সেনের কণ্ঠ শুনে ভারী আনন্দ হলো। সত্যি বলতে কি, সকাল থেকেই ভাবছিলাম এই বেলা একটু তারানাথের বাড়ি থেকে ঘুরে আসব, কিন্তু বৃষ্টির কারণে সেটা আর হয়ে ওঠেনি। তাছাড়া কিশোরী সাথে না থাকলে আড্ডাটা ঠিক জমে না। বৃষ্টির ছাঁট ঘরে আসছিল, তাই জানলা বন্ধই রেখেছিলাম। এবার জানলা খুলে দিতেই দেখি পুরোপুরি বৃষ্টি থামেনি ঠিকই, কিন্তু তেজ একটু কমে এসেছে। আর সময় নষ্ট না করে গায়ে ফতুয়া আর বগলে ছাতা নিয়ে দরজা খুলতেই দেখলাম কিশোরী আধ ভেজা কাপড় গায়ে দাঁড়িয়ে আছে। বললাম, কি রে, ছাতা আনোনি দেখছি? আর ছাতা? বুঝলাম ঘটনা কিছু একটা ঘটেছে। কেন, ছাতার আবার কি হলো? আরে সে কথা বলো না, বৃষ্টি কমে আসতেই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিল। মাঝ রাস্তায় আসতেই একটা বাতাসের দাপটে গেল উল্টে। কথাটা শুনে এপাশ ওপাশ তাকিয়েও কিশোরীর ভাঙা ছাতা দেখতে না পেয়ে প্রশ্নটা করতেই যাচ্ছিলাম, কিন্তু তার আগেই সে বলে উঠল, গলির মোড়ের দোকানে রেখে এসেছি, ফিরতে ফিরতে ঠিক হয়ে যাবে, তখন নিয়ে যাব। চলো চলো, এবেলা একটু তারানাথের বাড়ি থেকে ঘুরে আসা যাবে। সে আমি তোমার গলা শুনেই বুঝতে পেরেছি, তাই তো একেবারে তৈরি হয়ে এসেছি। দেখো, পথে মানুষজন খুব একটা নেই, তাছাড়া এমন বাদলার দিনে কেউ থাকার কথাও নয়। যথাসম্ভব জল কাদা থেকে নিজেদের শরীর বাঁচিয়ে গলির মুখটা এসে দুইজন দাঁড়ালাম। শরীর বাঁচিয়ে বললাম ঠিকই, কিন্তু শেষ রক্ষা যে খুব একটা হয়নি সেটা আর বলে দিতে হয় না। এমনিতেই আবার মাসের শেষ, পকেট একেবারে ঘরের মাঠ হওয়ার জোগাড়। কিন্তু তারানাথের বাড়িতে তো আর খালি হাতে যাওয়া যায় না। আমি আর কিশোরী মুখ তাকাতাকি করে যা বুঝলাম তা হলো তার পকেটের অবস্থাও আমারই মতো। তাই এই অবস্থায় বেশি বাবুগিরি আর করা চলবে না। তাই ঠিক হলো কেবল এক প্যাকেট সিগারেট নিয়ে রওনা হব। তারানাথের বাড়ির দরজায় দুইবার টোকা দিতেই চারি দরজা খুলে দিল। কাকা বাবুরা যে, আসুন আসুন, ভেতরে আসুন। এই রে, আজও দিব্যি ভুলে গেছি। গতবার চারিকে বলে গিয়েছিলাম আবার যেদিন আসবো তার জন্য লাললেস একটা ফিতে নিয়ে আসবো। জিনিসটা ওর ভারী পছন্দের। ঠাকুর মশাই নেই? বাবা আছে তো। বাড়ির ভেতরে যেতেই দেখলাম তারানাথ তক্তপোষের উপর বসে ডান হাতের দুটো আঙুল দিয়ে কপালটা অদ্ভুতভাবে টিপে ধরে আছে। আমি আর কিশোরী পাশে বসা সত্ত্বেও তারানাথের ধ্যান ভঙ্গ হলো না। বেশ কিছুক্ষণ একইভাবে থাকার পর মুখ তুলে আমাদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না, এই শক্তিটাও হারিয়ে ফেলেছি। কথাটা বলেই উদাস মনে পাশে পড়ে থাকা হুঁকোটা তুলতে যাবে, ঠিক তখনই কিশোরী পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে তার সামনে রেখে বলল, ওটা আর ধরাতে হবে না, নিন সিগারেট খান। দেখলাম তারানাথ সেই একই মেজাজে সামনে রাখা প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তাতে অগ্নিসংযোগ করে পরপর কয়েকটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে আবারও একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সাধনার ফলে আমি যে খুব বেশি শক্তি অর্জন করেছিলাম তা নয়, একেবারে যে করিও নি তেমনটাও নয়। করেছিলাম কিছু, আবার নিজের দোষে সেগুলোকে হারিয়েও ফেলেছি। কয়েকদিন ধরেই চেষ্টা করছি, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। বোধহয় এই ক্ষমতাটাও খোয়া গেল। বেশ গম্ভীর স্বরে কথাগুলো বলে আরো কয়েকবার সিগারেটের টান দিল। কিশোরী বলল, এটাও কি আপনার সেই চন্দ্র দর্শনের মতোই নাকি? না হে, এটা কিভাবে যে তোমাদের বোঝাই।
ধরো তুমি এখানে বসে আছো, এই সাধনার মাধ্যমে তুমি আরেক জায়গায় কি ঘটছে সেটা দেখতে পাবে। তোমাদের কাছে মিথ্যে বলবো না, আমি যে স্পষ্টভাবে দেখতে পেতাম তা কিন্তু নয়, তবে পেতাম, কিন্তু কিছুদিন হলো সেটাও আর হচ্ছে না। আপনি এই শক্তি কিভাবে পেলেন? সে অনেক কথা, তোমাদের হয়তো বলা হয়নি। আসলে আমার জীবনে তো আর কম ঘটনা ঘটেনি, তাছাড়া সবগুলো ঘটনা তোমাদের বলাও সম্ভব নয়। আমি একবার একটা গুচ্ছ গ্রামে গিয়ে উঠেছিলাম আশ্রয়ের জন্য। তোমাদের তো আগেই বলেছি, এক জায়গায় বেশি দিন থাকতে ভালো লাগে না, আবার কখন কোথায় যাব কি করব সেটাও আগে ভাগেই ঠিক করে রাখি না। সেবার তেমনই একটা গুচ্ছ গ্রামে গিয়ে এক সাধুর সাথে পরিচয় হয়েছিল। তিনিও আমার মতোই পথে ঘাটে ঘুরে বেড়ান, এক জায়গায় বেশি দিন থাকেন না। তো আমার একটা কাজে খুশি হয়ে সাধু আমাকে এই বিদ্যা দান করেছিলেন। তারপর এই শক্তি আপনার কোনো কাজে এসেছিল? কিশোরীর কথায় তারানাথ হাতের সিগারেটে শেষ টান দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ এসেছিল, আর সেটা খুব ভালোভাবেই। তারানাথের এই কথায় আমি একটু উৎসুকভাবেই বললাম, ঠাকুরমশাই, তাহলে সেই গল্পটাই আজকের আমাদের বলুন না। এই প্রথম তারানাথ একটু হাসি মুখে বলল, আরে রোসো রোসো, সে না হয় হবে, তার আগে চা বলে আসি, সাথে মুড়িও। তারানাথ উঠে ভেতরের ঘরে চা আর মুড়ি বলে এসে আবারও তক্তপোষের উপর বসল। তারপরে এক মনে কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকার পর বলল, আসলে তোমরা চাও আমি একটানা একটা গল্প বলে যাই। আসলে এটা তোমাদের দোষ না, শ্রোতার মনোমানসিকতাটাই এমন। আমাকেও যদি কেউ কোনো গল্প শোনাতে চায়, আমি কখনোই চাইবো না এক গল্প থেকে আরেক গল্পে চলে যাক, কিন্তু আমি তো তোমাদের গল্প শোনাই না। সে তোমরা বিশ্বাস করো আর না করো, তোমাদের যা বলি তার সবই হয় আমার সাথে কিংবা আমার দেখা ঘটনা। বলতে বলতেই তারানাথের মেয়ে মুড়ি আর চা দিয়ে আবার ভেতরে চলে গেল। নাও নাও, চা মুড়ি শেষ করো, তারপর বলছি। আহা, অপেক্ষায় রাখবেন না তো, খেতে খেতেই বলুন না, খাওয়াও হবে গল্পও শোনা হবে। কিশোরীর কথায় তারানাথ একটু হেসে বলল, বেশ বেশ, তাই হোক। নন্দীগ্রামের নাম তো তোমরা শুনেছ। মানে নন্দীগ্রামের নাম শুনিনি, তবে নন্দনগড়ের নাম শুনেছি। তবে শোনো, বোলপুরের একটা জংশন স্টেশনে বসে আছি, ট্রেন আসতে প্রায় 2 ঘন্টা দেরি। ভাবলাম এই সময়টা স্টেশনে বসে না থেকে এদিক সেদিক একটু ঘুরে বেড়ালে জায়গাটা দেখাও হবে আর সময়ও কাটবে। এক জায়গায় বসে বসে আর কতক্ষণই বা থাকা যায়। উঠে বললাম, স্টেশনের বাইরে এসে 2 টাকার বিড়ি কিনে একটা বিড়ি ধরিয়ে জ্বালাতে যাব, ঠিক তখনই দেখলাম একজন মধ্যবয়সী লোক আমার দিকেই হাসি হাসি মুখে এগিয়ে আসছে। লোকটা খুব সম্ভবত পাশেই যে খাবার দোকানটা আছে সেখানেই বসেছিল এতক্ষণ। অচেনা জায়গায়, তাই ভাবলাম হয়তো আমার দিকে নয় বরং অন্য কারোর কাছে আসছে। তো বিড়ি ধরিয়ে চলেই যাচ্ছিলাম, হঠাৎই লোকটা আমাকে অবাক করে দিয়ে বলল, আরে ঠাকুর মশাই যে, আমাকে চিনতে পারেননি? আমি খানিকটা হতবাক হয়েই লোকটার দিকে তাকালাম, আর ভালো করে লক্ষ্য করার পর বুঝলাম, আরে এ তো গোবিন্দ। এই ক বছরে একেবারে চেনাই যায় না। বললাম, সে কি, তুমি এখানে কোনো কাজে নাকি? হ্যাঁ ঠাকুর মশাই, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? আমি একটু হেসে বললাম, সে বাদ দাও, চলো চা খাবে তো? গোবিন্দকে নিয়ে একটা চায়ের দোকানে ঢুকে চা খেতে খেতে অনেক কথাই হলো। একটা সময় বললাম, গোপীদা ভালো আছেন তো? প্রশ্নটা করতেই দেখলাম গোবিন্দ কেমন যেন চুপ হয়ে গেল। তারপর আমতা আমতা করে বলল,
ঠাকুরমশাই, বাবা 2 বছর হলো মারা গেছে। কথাটা শুনে সত্যিই খুব খারাপ লাগলো। আসলে কি জানো তো, আমরা সবাই জানি কেউই চিরদিন থাকবে না, থাকার জন্য কেউ আসেও না। তবুও এই চলে যাওয়ার কথা শুনলে মনটা আপনা আপনি খারাপ হয়ে যায়। আমারও ঠিক তাই হলো। সেবার আমি যখন মেদিনীপুরে গিয়েছিলাম, সেখানেই গোপী মোহনের সাথে আলাপ হয়েছিল। লোকটা শুধু যে ভালো তাই নয়, 3 দিন সেখানে থাকার পর যখন সেখান থেকে চলে আসছিলাম, তখন আমাকে বলেছিল, ঠাকুর মশাই, আপনি আবার আসবেন তো? সে যাত্রায় কোনোভাবে চলে তো এসেছিলাম, কিন্তু সেই কথা আর রক্ষা করা হয়নি। আর আজ শুনলাম খবরটা, মনটা একটু খারাপই হয়ে গেল। লোকটাকে কথা দিয়ে কথা রাখতে পারলাম না, এই অনুশোচনায়। আমার মন খারাপ দেখেই হয়তো গোবিন্দ বলল, সবাইকে চলে যেতে হবে ঠাকুরমশাই, বাবাও চলে গেছেন। কিন্তু আফসোস শুধু একটাই, চলে যাওয়ার আগে কিছু কাজ করে যেতে চেয়েছিলেন, সেগুলো আর পারেননি। এই কথাটা আমিও জানতাম। গোপী মোহনের টাকার অভাব ছিল না কোনো কালে, তাই তার একটা স্বাদ ছিল, সে গ্রামে একটা খুব বড় করে কালী মন্দির স্থাপন করবেন। শুধু তাই নয়, সেই মন্দিরে যেন প্রতি বছর ধুমধাম করে পুজো করা হয়, সেটারও ব্যবস্থা করে যাবেন। এই সব তিনি আমাকে নিজের মুখেই বলেছিলেন। আমি আর গোবিন্দকে কিছু বলতে পারলাম না, চুপ করে বসে রইলাম। চার বিস্কুট খাওয়া শেষ হলে অনেক বলার পরও দাম আর আমাকে দিতে হলো না। গোবিন্দ বলল, ছি ছি ঠাকুরমশাই, এটা আপনি কি করছেন? আমার তো পরম সৌভাগ্য এটা, দয়া করে এই পুণ্য থেকে আমাকে বঞ্চিত করবেন না। আমি আর কিছু বললাম না। গোবিন্দ যদি মনে করে দামটা দিলে তার পুণ্য হবে, তবে তাই হোক। কখনো কখনো মানুষের এই বিশ্বাসটা ভাঙতে নেই। আমি আর কিছু বললাম না। আরও বেশ কিছুক্ষণ কথা বলার পর উঠবো করছি, তখন গোবিন্দ বলল, ঠাকুরমশাই, সামনের কার্তিক মাসের 12 তারিখ, হ্যাঁ, নতুন মন্দিরের প্রথম মায়ের পূজা হবে। বাবা তো দেখে যেতে পারলেন না, তাই ঠিক করেছি আমি না হয় সেই দায়িত্বটা পালন করব। এতে বাবার আত্মা নিশ্চয়ই শান্তি পাবেন। হ্যাঁ, গোবিন্দের এই কথাটা শুনে খুবই ভালো লাগলো। সত্যি গোপী মোহন যোগ্য সন্তানই রেখে গেছেন। বললাম, তাহলে তো বেশ ভালো। গোবিন্দ আমার কথা শুনে খানিকটা আমতা আমতা করতে লাগলো। বুঝলাম সে কিছু একটা বলতে চায়, কিন্তু বলতে পারছে না। তাই আমিই বললাম, কিছু বলবে কি? আমার কথা শুনে গোবিন্দের জড়তা খানিক কমে আসলো। তারপর সে বলল, আপনি চলে আসার পর প্রায় বাবাকে বলতে শুনেছি আপনার কথা। বাবা বলতেন ঠাকুরমশাই আর এলেন না। এখন তো বাবা নেই, তাই আমি চাই আপনি যদি কয়েকটা দিন আমার বাড়িতে থেকে পুজোটা পার করে দিয়ে আসতেন, তাহলে খুবই ভালো হয়। আমি জানি ঠাকুরমশাই, আপনি এক জায়গায় বেশি দিন থাকেন না, কিন্তু তবুও বলছি, এটা এটা আমার আবদার নয় ঠাকুরমশাই, আমার অনুরোধ। গোবিন্দের এই মতো কথা শুনে ঠিক কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। তবুও বললাম, বেশ, তাই হবে, আমি যাব। কথা দিলেন তো? দিলাম। এরই মধ্যে আমার ট্রেনের সময় হলো। গোবিন্দকে স্টেশনে রেখেই আমি উঠে পড়লাম ট্রেনে। তারপর মাসখানেক সময় কেটে গেছে সেই একইভাবে। সারাদিন হাঁটিয়ে, আবার কখনো কখনো কোনো গৃহস্থ বাড়িতে আশ্রয় নিই, আবার কখনো সেটা না হলে আশ্রয় নিই কোনো মন্দির বা শ্মশানে। তেমনই একদিন হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় পৌঁছালাম, আশেপাশে গ্রাম তো দূরের কথা, দূর দূরান্তেও কোনো গ্রামের চিহ্ন পর্যন্ত খুঁজে পেলাম না। চারিদিকে কেবলই ধুধু মাঠ। খোলা মাঠের নিচে রাত কাটাতে আমার অসুবিধার কিছুই নেই। এর আগেও এমন ঘটনা অনেকবারই ঘটেছে, কিন্তু আমি যে গুরুর কাছে জীবনের প্রথম সব সাধনা করেছিলাম, তিনি আমাকে বারবার সতর্ক করে বলেছিলেন, শোনো তারানাথ, কখনো ফাঁকা জায়গা কিংবা এমন কোনো জায়গায় আশ্রয় নেবে না
যার আশেপাশে কোনো লোকালয় নেই। এখন থেকে তোমার সাথে এমন অনেক কিছুই ঘটবে যার কারণ তুমি খুঁজে পাবে না, কিন্তু তবুও ঘটবে। তাই বলছি, একেবারে অসম্ভব না হলে লোকালয় থেকে দূরে আশ্রয় নেবে না। বলা তো যায় না কখন কোন বিপদে পড়ো। গরুর এই কথা অবশ্য ফলেও গিয়েছিল। যে কথা তোমাদের আগেও বলেছি, সেই যে কৈখালিতে মাছ ধরতে ধরতে মাঠের মাঝখানে চলে গিয়েছিলাম, তারপরের ঘটনা তো তোমরা জানোই। স্বয়ং কাল ভৈরব এসে আমার জীবন রক্ষা করেছিল। সেই ঘটনার পর থেকে আমি চেষ্টা করি গুরুর কথা মতো চলতে, কিন্তু এবার আমার মনে হতে লাগলো আর বুঝি রক্ষা হয় না। এদিকে বিকাল গড়িয়ে গেছে, দূরে যদি কোনো গ্রাম থেকেও থাকে তো ও সন্ধ্যার আগে সেই গ্রামে পৌঁছানো সম্ভব না। তবুও যতটা সম্ভব দ্রুত পা চালাতে লাগলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর হঠাৎই চোখে সবুজের দেখা মিলল। না, গ্রাম নয়, হয়তো মাঠের মাঝখানটায় জঙ্গল মতন কিছু একটা হবে। মনে মনে ঠিক করলাম, যা হবার হবে, রাতটা সেখানেই কাটাবো। এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। দ্রুত পা চালাতে লাগলাম। যতই হাঁটছি সবুজ মতন জায়গাটা যেন আরো খানিকটা এগিয়ে আসতে লাগলো। কাছে গিয়ে দেখলাম যা ভেবেছিলাম ঠিক তাই, জঙ্গলই বটে। আগেকার দিনে এমন অনেকই দেখা যেত। বিরাট বট গাছের নিচে গিয়ে বসবো বসবো করছি, হঠাৎই আমাকে অবাক করে দিয়ে কয়েকজন মানুষের নিচু স্বরের কথা ভেসে আসলো কানে। বসার হলো না। এমন একটা জায়গায় সেখানে মানুষের কোনো চিহ্ন নেই। এখানে এমন আওয়াজ এলো কোথা থেকে? বিষয়টা দেখার জন্য জঙ্গলের ধার ঘেঁষে খানিক হেঁটে উপর পাশে গিয়ে থমকে দাঁড়ালাম। দেখলাম কয়েকটা ছোট ছোট কুটির পাতা আছে, আর সেগুলোর ভেতর থেকেই ভেসে আসছে কথাবার্তার আওয়াজ। বুঝলাম এরা স্থানীয় নয়, কিছুদিনের জন্য হয়তো এখানে আশ্রয় নিয়েছে। যাক, ভালোই হলো, অন্তত এই নির্জন স্থানে একা রাত কাটাতে হবে না। যদি ভাগ্য ভালো হয় তাহলে তাদের সাথেই রাতটা কাটাতে পারবো, আর যদি তারা তাতে রাজি নাও হয় তাতেও সমস্যা নেই, একটা গাছের নিচে গিয়ে শুয়ে পড়লেই হলো। যেই ভাবা সেই কাজ। একটা কুটিরের সামনে গিয়ে দাঁড়ালাম। শুনতে পেলাম ভেতরে কারা যেন গল্প করছে। ভেতরে কেউ আছেন? কথাটা বলতেই শুনলাম হঠাৎ ভেতরের কথা থেমে গেল। বুঝলাম হয়তো তারা এখানে কারোর উপস্থিতি আশা করেনি, আর তাই হঠাৎ কারোর গলার আওয়াজ শুনে অবাক হয়ে গেছে। ভেতরে কেউ আছেন? আমি পথিক, একটু বাইরে আসবেন? কিছুক্ষণ আর কোনো সাড়া শব্দ পেলাম না। একটু পর একজন বৃদ্ধ মতন লোক লাঠিতে ভর করে কুটিরের দরজায় এসে দাঁড়ালো। বৃদ্ধের বয়স ঠিক কত হতে পারে তা অনুমান করতে পারলাম না ঠিকই, কিন্তু এটা বুঝতে পারলাম যে হাতের লাঠি ছাড়া তিনি অচল। এমনকি লাঠি থাকা সত্ত্বেও তিনি কাঁপছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। বৃদ্ধ দরজায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলেন। তারপর ধরা ধরা গলায় বললেন, কে তুমি, আর এই সময় এখানে কি করছো? আগে আমি পথিক, হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেল। ভেবেছিলাম ওই বটগাছটার নিচেই আশ্রয় নেব, কিন্তু আপনাদের কথাবার্তার আওয়াজ শুনে এখানে আসলাম। রাতটাতে একটু আশ্রয় মিলবে? আমার কথা শুনে বৃদ্ধ একবার পিছনের দিকে তাকালেন। ততক্ষণে বৃদ্ধের ঠিক পিছনেই আরো দুজন এসে দাঁড়িয়েছেন। এই বৃদ্ধের তুলনায় পিছনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর বয়স কিছুটা কম বলেই মনে হলো। বৃদ্ধ তাদের দিকে তাকাতেই চোখের ইশারায় কি যেন বললেন, আর সেই ইঙ্গিত পেয়েই বৃদ্ধ আবারও আমার দিকে তাকিয়ে বললেন, এসো। ভেতরে গিয়ে দেখলাম যা অনুমান করেছিলাম ঠিক তাই। তারা এখানে বেশি দিনের জন্য আসেননি। আমাকে মাটিতে বিছানো মাদুরে বসতে বলে বাকি তিনজনও বসে পড়লেন। আমিও বসলাম। দেখো, আমরা তো রাতের খাবার খেয়ে নিয়েছি, তাই আমাদের কাছে আর খাবার নেই। আশ্রয় চেয়েছো, দিলাম, কিন্তু খেতে দিতে পারবো না।
তবে কালকে সকালে না না, খাবার চাই না, তাছাড়া আমার সাথে খাবার আছে। এই বলেই কাঁধের ব্যাগটা নামিয়ে সেখানে থাকা চিড়ে, গুড় আর কয়েকটা সন্দেশ বের করে সামনে রাখলাম আর বললাম, এখানে অনেক আছে, 4 জনের হয়ে যাবে। দেখলাম আমার কথা শুনে আবারও 3 জন মুখ চাওয়াচাওয়ি করলেন। বুঝলাম অপরিচিত কারোর দেওয়ার খাবার খেতে তাদের দ্বিধা হচ্ছে। তাই আমি প্রথমে একটা সন্দেশ তুলে নিয়ে মুখে পুড়ে দিলাম। সেটা দেখার পর 3 জনের কেউই আর আপত্তি করল না। খাওয়া দাওয়া শেষে একজন আমাকে বলল, কে তুমি আর কোথায় যাচ্ছিলে? আমি আমার সব কথা খুলে বললাম পথে পথে ঘুরি, সাধুসঙ্গ করি, এই যা। কথা বলতে বলতে তাদের জড়তাও কমে আসতে লাগলো। বললেন, আমরাও পথে পথে ঘুরি। আরও যতগুলো কুঠির দেখলে সেগুলোতে আমাদের শিষ্যরা আছে। আগে অবশ্য আমাদের এই বিপদ ছিল না। আগের জমিদার থাকতে আমাদের থাকা খাওয়ার কোনোই অসুবিধা ছিল না, কিন্তু জমিদার মারা যাওয়ার পর তার ছেলে মানে নতুন জমিদার আমাদের তাড়িয়ে দিয়েছে বলবো না, সত্যি বলতে কি আমরা নিজেরাই পালিয়ে এসেছি। খবর পেয়েছিলাম জমিদারের লাঠিয়াল বাহিনীরা আমাদের মারার জন্য আসছে। এরপর বৃদ্ধ যা বলল তা ঠিক এমন। জমিদার মারা যাবার পর জমিদারের ছেলে ঠিক করে পিতার শ্রাদ্ধ করবে খুব বড় করে। যেহেতু এর আগে গ্রামে যেটাই করা হতো সেখানে পুরো দায়িত্বটা জমিদার এনাদেরই দিয়েই করাতেন। তাই জমিদারের ছেলেও সেটাই করল, কিন্তু বাদ সাধলো এক জায়গায়। আর সেটা হলো, খাওয়া দাওয়ার পরে হঠাৎই কয়েকজনের রক্ত বমি হওয়া শুরু করলো। ঘটনাটা এক গ্রাম থেকে অন্য গ্রামে ছড়িয়ে পড়তে সময় লাগলো না। সবাই বলা বলি করলো জমিদারের ছেলে খাঁটি মনে কাজটা করেনি বলেই এমনটা হয়েছে। কথাটা জমিদারের ছেলে মানে নতুন জমিদারের কানে পৌঁছালো। এইদিকে তার উপর গ্রামবাসী ক্ষেপে আছে। নতুন জমিদার সন্দেহ করলো এই লোকগুলোকে, কারণ রান্না থেকে শুরু করে পূজার সকল কাজ এরাই করেছে। নতুন জমিদারের মনে হলো তারাই তাকে মেনে নিতে না পেরে এমনটা করেছে। তাই রাতের অন্ধকারে লাঠিয়াল পাঠালো সবাইকে মারার জন্য। কিন্তু সেই খবর আগেই পৌঁছে যেতেই সবাই পালিয়ে আসলো গ্রাম থেকে। তা তুমি কোন মার্গের লোক? আমি একটু আমতা আমতা করেই বললাম, কোনো মার্গেরই না তো, ভালো লাগে তাই এই পথে আছি, আবার যখন মনে হয় গৃহে ফিরে যাই, এভাবেই চলছে। এদিকে আমাদের কথাবার্তার মাঝখানে হঠাৎই অন্য সব তাঁবু মতন কুঠিরগুলো থেকে একটা শোরগোলের আওয়াজ ভেসে আসতেই আমি দৌড়ে বাইরে আসলাম। আমার পিছু পিছু সেই 3 জনও আসলো। একজন যুবক এসে বৃদ্ধকে বলল, গুরুদেব, সর্বনাশ হয়ে গেছে। গৌড়ের মেয়েটাকে সাপে কামড়িয়েছে, মনে হয় বাঁচবে না। আমি বললাম, কোথায়? আমাকে একটু নিয়ে চলো তো। যেতেই দেখলাম সত্যি বাচ্চা মেয়েটার চোখ মুখ নীল হয়ে গেছে, সেই সাথে মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তবে ভালো খবর এই যে মেয়েটা বেঁচে আছে। একজনকে ডেকে বললাম, শোনো, ওখানে আমার ব্যাগটা আছে, নিয়ে এসো, দেরি করো না, জলদি যাও। যুবকটি চলে যেতেই আমি হাঁটু কেটে বসলাম মেয়েটার পাশে। কোমরের ঠিক মাঝখানটায় 2টা দাঁত বসিয়েছে। উপর হয়ে বসে যতটা সম্ভব মুখ দিয়ে রক্ত টেনে বের করলাম। এইদিকে মহিলাদের কান্নাকাটির রোল পড়ে গেছে, বিশেষ করে একজনের। বুঝলাম তিনি এই মেয়েটার মা, অর্থাৎ গৌড়ের বউ। ততক্ষণে 3 জন বৃদ্ধ এই ঘরে এসে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। যুবকটি ব্যাগ নিয়ে আসতেই তাড়াতাড়ি কয়েকটা শিকড় বাকড় মুখে পিষে কামড়ানোর জায়গায় লাগিয়ে দিলাম। আমার এমন কর্মকাণ্ড দেখে সবাই অবাক। বৃদ্ধ বললেন, ঠিক হয়ে যাবে তো? যাবে, কিন্তু আর একটু দেরি হলেই মেয়েটিকে বাঁচানো সম্ভব হতো না। আপনি মুখে বিষ টেনে নিলেন? এতক্ষণ ধরে কিশোরী চুপ করেই ছিল।
এইবার হঠাৎ করে প্রশ্নটা করতেই তারানাথ বলল, নিলাম। শোনো, সাপের বিষ শরীরের জন্য ক্ষতিকর ঠিকই, কিন্তু তুমি যদি সেটা মুখে নাও তাহলে কিছুই হবে না। তাছাড়া তোমাকে কে বলল বিষ বের করে নিয়েছি? সেখানকার রক্ত বের করে নিয়েছি যতটা সম্ভব। আর এটা করলে বিষ কতটা আসে জানি না, কিন্তু উপকারই হয়। আর সেই শিকড় বাকড় সেগুলো কি? এই প্রশ্নটা অবশ্য আমিই করলাম। তেমন কিছুই না, আমাদের তো অনেক জায়গাতেই থাকতে হয়, তাই রাখতে হয় আর কি, বলা তো যায় না। এখন আবার বলো না যে সাধককে কেন সাপে কামড়াবে। তো আমার কথাই সত্যি হলো। কিছুক্ষণের মধ্যেই গৌড়ের মেয়েটা উঠে বসলো। এটা দেখে সবাই খুশি। আমরা 4 জনে ফিরে আসলাম আবার কুঠিরে। মাদুরের উপর বসে বৃদ্ধ বললেন, আমরা যবে থেকে গ্রাম ছেড়ে পালিয়ে এসেছে তবে থেকে বিপদ যেন পিছু ছাড়ছে না। আমরা সামান্য লোক, পূজা আর্চা করি, টুকটাক মন্ত্র দিয়ে এর ওপর উপকারী করি। এর বেশি শক্তি আমাদের নেই। জমিদার মশাই আমাদের খুব ভালোবাসতেন, গ্রামের সব কাজই আমাদের উপর ছেড়ে দিতেন। তুমি আজকে আমাদের অনেক বড় উপকার করলে, তাই আমার শেখা একটা বিদ্যা আমি তোমাকে দিতে চাই। হয়তো খুব একটা কাজে আসবে না, তবুও শিখে রাখো। বৃদ্ধের এমন কথায় আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, কেমন বিদ্যা? ডান হাতের বুড়ো আঙুল আর মাঝের আঙুল শক্ত করে 2 ভ্রুর মাঝখানে রাখো। রাখলাম। এবার চাপ দাও। চাপ দিতেই বৃদ্ধ বললেন, হাত একদম ছেড়ো না। মনে করো এখানে আর কেউ নেই। যতক্ষণ না কিছু না দেখছো মন্ত্র জপ থামবে না। মন্ত্রটা জপতে শুরু করলাম। সেদিন প্রায় অর্ধেক রাত অবধি জপ চালিয়ে গেলাম। কিছু দেখলেন? কিশোরীর এমন কথায় আবার তারানাথকে থামতে হলো, কিন্তু দেখলাম তারানাথের মুখে কোনো বিরক্তির ভাব নেই। যা আছে তা হলো কেবল এক উজ্জ্বলতা। সে বলল, হ্যাঁ, দেখেছিলাম একটা নীল আলোক রশ্মি। মনে হলো সেই রশ্মিটা আমাকে কোথাও টেনে নিয়ে যাচ্ছে। জায়গাটা আমি ঠিক চিনি না, এ যেন অন্য এক জগৎ। যদিও আমি সেখানে আগে কখনো যাইনি, কিন্তু তবুও মনে হতে লাগলো সেই জগৎটা আমার যেন কত চেনা। পরে বুঝতে পেরেছিলাম আসলেই তাই, জগৎটা আমার চেনায়। ছোটবেলায় সেই লোকটা আমাকে তার খুলে যাওয়া চোখের জানলা দিয়ে এই জগৎটাই ঘুরিয়ে নিয়ে গিয়েছিল। মানে কাল ভৈরব? হ্যাঁ, ঠিক তাই। বৃদ্ধ আমার পাশেই বসেছিলেন পুরোটা সময়। পরদিন সকালে আমি যখন বিদায় নিয়ে সেখান থেকে চলে আসলাম, তখন দেখলাম গোটা 10 মানুষ ওর 3টা ছাউনির ঘরে থাকে। সেই বৃদ্ধের সাথে আমার আর কোনোদিনও দেখা হয়নি। এভাবেই দিন কাটছিল। এরই মধ্যে আর কোনো ঘটনা যে ঘটেনি তেমনটা নয়, ঘটেছিল, কিন্তু সেটা এখন নয়, অন্য কোনো দিন শোনাবো। একদিন এমনই এক বৃষ্টি বাদলের দিন, লাট মন্দিরের বারান্দায় বসে বসে বিড়ি টানছি। হঠাৎ কখন যে একটু তন্দ্রার ভাব চলে এসেছে বুঝতে পারেন। শুনতে পেলাম কেউ একজন আমার নাম ধরে ডেকে বলছে, কার্তিকের 12 তারিখ আসতে আর কিন্তু বেশি দেরি নেই। হাতে সময় নিয়ে বেরিয়ে পড়ো, দেরি করো না কিন্তু। কুকিমোহনের ছেলে তোমার অপেক্ষায় আছে যে। লাফ দিয়ে উঠলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম অন্ধকার যেন জমাট বেঁধে আছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে, আর সেই ক্ষণিকের আলোতেই চারিদিক আলোকিত হয়ে আবার চারপাশ ঢেকে যাচ্ছে অন্ধকারে। সেই আলোতেই দেখলাম লাট মন্দিরের বারান্দায় আমি একা, কেউ নেই আশেপাশে। কিন্তু অবাক হলাম না, কারণ এই কণ্ঠ যার তাকে আমি চিনি, অমর জীবন। পরদিন সকালেই বৃষ্টি খানিক কমে আসতেই বেরিয়ে পড়লাম। বেশ খানিকটা পথ বা হেঁটে যেতে হবে, তারপর রেল লাইন। তাই দিনের বেলা যতটা সম্ভব পা চালাতে লাগলাম। এদিকে বৃষ্টি যেন থামতেই চায় না। পথঘাট ডুবে রাস্তা চেনার উপায় নেই, এদিকে হাতে সময়ও নেই। কথা দিয়েছি পুজোর সময় আমি থাকব,
কথার খেলাপ তো আর করতে পারি না, তাই একটা সময় বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজেই রওনা দিলাম। আমি যখন নন্দীগ্রামে গোপীমোহনের বাড়ির সামনে পৌঁছালাম তখন দেখলাম গোপীমোহন আমাকে মন্দিরের যে বর্ণনা দিয়েছিল বাড়ির ঠিক সামনেই গোবিন্দ তার থেকেও বড় করে স্থাপন করেছে মন্দিরটা। দেখে সত্যি মন জুড়িয়ে গেল। এক দৃষ্টিতে মন্দিরের দিকে তাকিয়ে থাকতে থাকতে বুঝতেই পারিনি কখন একজন এসে দাঁড়িয়েছে আমার পিছন। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি এসেছেন। আমি জানতাম আপনি ঠিকই আসবেন। হঠাৎই কথাটা শুনে চমকে পিছন ফিরে তাকালাম, দেখলাম গোবিন্দ দাঁড়িয়ে আছে। কেমন আছেন ঠাকুরমশাই? ঠিকঠাক লাগছে তো? আমি অবশ্যই এই প্রশ্নের কোনো উত্তর দিলাম না। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলাম মন্দিরের দিকে। যেমন গড়ন তেমন তার কারুকার্য, এ যেন চোখেরও শান্তি। আয়োজনের কোনো খামতি রাখিনি ঠাকুরমশাই। আগেই শহর থেকে সব রসদ নিয়ে এসেছি। 10 গায়ের লোক পুজো দেখতে আসবে, চুলো জ্বলবে 3 দিন ধরে, তেমনই ব্যবস্থা করেছি। কিন্তু ভয় হচ্ছে এই বৃষ্টি বাদলের মধ্যে কতটা করতে পারবো তা তো জানি না। সত্যি ব্যবস্থা যদি এমনই হয় তাহলে এই বৃষ্টির মধ্যে তা কতটুকু করা যাবে ভেবেই মনটা কেমন যেন করে উঠল। একবার উদাস মনে আকাশের দিকে তাকালাম। পুরো আকাশ ঢেকে আছে কালো মেঘে। যদিও এখন বৃষ্টি নেই, কিন্তু যে কোনো সময় জুম মেরে আসবে। তবুও গোবিন্দকে ভরসা দিতে বললাম, মায়ের কাজ করছো, মা ঠিক সব সামলে নেবে। গোবিন্দ আমার কথায় ভরসা পেল কিনা জানি না, একটু হাসি মুখেই বলল, তাই যেন হয় ঠাকুরমশাই, তাই যেন হয়, নয়তো এত আয়োজনের কোনো মূল্য থাকবে না। চলুন, হাত পা ধুয়ে কিছু খাবেন, আমি খাওয়ার ব্যবস্থা করছি। তারপর একটু বিশ্রাম নিয়ে ঠাকুর দেখতে যাবেন না হয়। খাওয়া দাওয়া শেষ করে গোবিন্দ আমাকে মন্দিরের পিছনের একটা ঘরে নিয়ে গেল। সেখানেই মায়ের মূর্তি গড়া হচ্ছে। গোবিন্দ বলল, জানেন ঠাকুরমশাই, আমি চাই মাকে যেন সবাই তার নিজের আসনেই দেখুক, তাই এমন ব্যবস্থা। আর মায়ের মূর্তি যাতে সবচেয়ে ভালো হয় তার জন্য অনেক দূর থেকে কারিগর এনেছি। আমি চাই না কেউ কোনো কথা বলুক। দেখলাম সত্যিই তাই। গোবিন্দ ঠিক লোককেই নিয়ে এসেছে। যদিও এখনো মূর্তির রং চড়ানো হয়নি, তবু মায়ের মুখটা যেন এখনই ফুটে উঠেছে। বেশ কিছুক্ষণ সেখানে থেকে ফিরে আসলাম। একটা বিষয় বেশ অদ্ভুত লাগলো, আর সেটা হলো যিনি ঠাকুর করছেন তিনি বোধহয় আমাকে এখানে আশা করেননি। আমার তো তেমনটাই মনে হলো। লোকটার চাহনি কেমন যেন, মোট কথা আমার ভালো লাগলো না। আবার ভাবলাম হয়তো তিনি চান না তার কাজের মাঝখানে কেউ এসে সেটা দেখুক। আমি আর কিছু মনে না করে বেরিয়ে এলাম। গোবিন্দকে আর কিছুই বললাম না, কিন্তু বললেই বোধ হয় ভালো হতো। দেখতে দেখতে 2 দিন এভাবেই কেটে গেল। যদিও আমি গোবিন্দকে ভরসা দিতেই বলেছিলাম বৃষ্টি কমে যাবে, হলোও ঠিক তাই। 3 দিনের দিন বৃষ্টি একেবারেই থেমে গেল। কালো মেঘের আগাল থেকে বেরিয়ে আসলো সূর্যদেবের মুখ, আর তাতেই পুরো গ্রামের মানুষ হৈ হৈ করে মেতে উঠল পুজোর আয়োজনে। হাতে অনেক কাজ, মণ্ডপ সাজাতে হবে, আরও কত কি। কারোর হাতে এতটুকু সময় নেই। গোবিন্দও নিজে দাঁড়িয়ে থেকে সব দেখিয়ে দিচ্ছে। সবার মনেই একটা খুশির আমেজ, কিন্তু আমার মনটা বারবার কেমন জানি করে উঠতে লাগলো। তোমাদের তো আগেই বলেছি, কোনো কিছু ঘটার আগে আমি বুঝতে পারি। কেন জানি না বারবার মনে হচ্ছিল যে কোনো সময় একটা অশুভ কিছু ঘটবে। আমার এই চিন্তিত মুখ দেখে গোবিন্দ বলল, কি হয়েছে ঠাকুরমশাই? আমি আর ওকে কিছু বললাম না। শুধু শুধু আমার মনের এই ভ্রান্ত ধারণার কথা তাকে বলে ওর খুশিটা মাটি করে দিতে ইচ্ছা করলো না। বললাম, না না, ও কিছু না। আমার ধারণাই ঠিক হলো। গোবিন্দর একটা 4 বছরের ছেলে ছিল। হঠাৎই শুনলাম খেলতে খেলতে ছেলেটা নাকি পুকুরের দিকে গিয়েছিল। এদিকে গিন্নিমা কাজে ব্যস্ত থাকায় লক্ষ্য রাখতে পারেনি। আর অঘটনটা ঘটল তখনই, যেখানে পুরো গ্রাম একটু আগেই খুশিতে মাতোয়ারা ছিল, সেই খুশিটাই ঠেকে গেল কালো মেঘের আড়ালে। পুরো গ্রাম জুড়ে নেমে আসলো একটা শোকের ছায়া।
ছেলেটা যে কখন জলে পড়ে গিয়েছিল কেউ বুঝতে পারেনি। বুঝতে পারলো তখন যখন ভেসে উঠল। গিন্নিমার কথা বলতে পারি না, কিন্তু গোবিন্দর মুখের দিকে তাকাতে পারলাম না। একটু আগের মুখটা এখন কালো হয়ে গেছে। আমি পাশে গিয়ে দাঁড়িয়ে কি বলবো বুঝে উঠতে পারলাম না। কি বা বলার আছে আমার? কি বলেই বা সান্ত্বনা দেব? তাতে কি ছেলেটা আবার ফিরে আসবে? আসবে না। চুপচাপ দাঁড়িয়েই রইলাম। আপনি এই বিপদের কথা আন্দাজ করেছিলেন, তাই না ঠাকুরমশাই? বাবার মুখে শুনেছি আপনি আগে থেকেই সবটা বুঝতে পারেন। তাই সত্যিটাই বলুন, মা নিয়ে গেছে। হয়তো এটাই পরীক্ষা ছিল আমার। হয়তো তিনি দেখতে চেয়েছিলেন যে ছেলের শোকে আমি ভুলে যাব কি না। কিন্তু বিশ্বাস করুন ঠাকুরমশাই, মায়ের কোনো অমর্যাদা আমি হতে দিব না। তাই সত্যিটাই বলুন। গোবিন্দর কথা শুনে মনটা কেমন যেন হু হু করে উঠল। বললাম, বিপদ যে একটা হবে সেটা আন্দাজ করেছিলাম। সেই শক্তিটা আমার আছে, কিন্তু বুঝতে পারিনি যে বিপদটা আসলে কি। যদি পারতাম তাহলে এমনটা হতে দিতাম না। গোবিন্দ খানিকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর পাশে দাঁড়িয়ে থাকা লোকজনের উদ্দেশ্যে বলল, মা নিয়ে গেছেন, তোমরা তাড়াতাড়ি দাহের ব্যবস্থা করো। হাতে বেশি সময় নেই, অনেক কাজ বাকি। গোবিন্দের কথায় অবাক হয়ে তার দিকে চেয়ে রইলাম। বুঝলাম ভেতরে ভেতরে মানুষটা দুমড়ে মুচড়ে গেলেও উপরে বেশ শক্ত। যদি তাই না হবে তাহলে পুত্র শোক কাটিয়ে ওঠা সম্ভব নয়। সেদিনই দাহের সকল ব্যবস্থা করা হলো। পরদিন থেকে আবার কাজ শুরু। গিন্নিমার সাথে কয়েকবার দেখা হয়েছিল। গোবিন্দ ছেলে হারানোর শোক চেপে রাখতে পেরেছে ঠিকই, কিন্তু সে তো মা। পাগলিনীর মতো অবস্থা হয়েছে তার। আমি কোনো কথা বলতে পারলাম না। কি বা বলবো? দুপুরবেলা নাগাদ চুলো জ্বলল। গোবিন্দ আগে যেমন নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করছিল এখনো তাই করছে, কিন্তু গ্রামের লোকদের মনে সেই আগের হাসিটা আর দেখতে পেলাম না। পরবর্তীতে গোবিন্দকে এমন শক্ত হাতে সবকিছু তদারকি করতে দেখে হয়তো সবাই মনে খানিকটা বল পেয়ে আবার পুরো দমে কাজ শুরু করলো। এই গ্রাম ওই গ্রাম থেকে লোক আসতে শুরু করলো। সবাই লাল কাপড়ে ঢাকা প্রতিমা দেখে খেয়ে দিয়ে আবার চলে যাচ্ছে, কিন্তু আমার মন থেকে কুহু ডাক যেন যাচ্ছিলই না। বারবার মনে হচ্ছিল এটাই যেন শেষ হয়, আসল কিছু এখনো বাকি। কিন্তু কি সেটা? আগেরবার গোবিন্দকে কিছু না বললেও কাছে ডেকে বললাম, তুমি একটু আমার ঘরে এসো তো, কিছু কথা আছে। বলেই আমার জন্য যে ঘরের ব্যবস্থা করা হয়েছে সেখানে এসে চৌকির উপর বসে থাকলাম। গোবিন্দ আসলো একটু পরে। এসেই আমাকে দেখে খানিকটা থমকেই গেল। তারপর ধীরে ধীরে আমার পাশে এসে বসে বলল, কিছু কি হয়েছে ঠাকুরমশাই? আমি কিছু বলছি না দেখে গোবিন্দ আবার বলল, ছেলের শোক কাটিয়ে উঠে মায়ের পুজোর ব্যবস্থা করেছি ঠাকুরমশাই। আর কোনো কথাই আমাকে দমাতে পারবে না। আপনি বলুন কি হয়েছে? গোবিন্দর এই মতো মনোবল দেখে বললাম, জানি না কতটা সত্যি, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে বিপদ এখনো শেষ হয়নি, আর বড় কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। দেখলাম আমার কথাটা শুনে গোবিন্দ খানিক চুপ হয়ে থাকলো। তারপর ধীরে ধীরে মৃদু স্বরে বলল, কেমন বিপদ? দেখো, আমার মনে হচ্ছে কেউ একজন চায় না এই পুজোটা হোক, আর তাই। সে আমি জানি ঠাকুরমশাই, একজন নয় বরং অনেকেই চায় না এই পুজোটা হোক, কিন্তু তার সাথে এটার কি সম্পর্ক? যদি বলি তারাই কোনো অপশক্তির মাধ্যমে তোমার ছেলেকে মেরেছে। এতক্ষণে গোবিন্দ আমার দিকে তাকালো, তারপর চোখ বড় বড় করে বলল, কি বলছেন ঠাকুরমশাই? কিন্তু দেখো, জানি না কি হতে চলেছে, শুধু এটুকুই বলবো, তুমি একটু সাবধানে থেকো। একবার ব্যর্থ হয়েছে, তাই আবার চেষ্টা করবে এই পুজো আটকাতে। গোবিন্দ আমার কথা শুনে আবার মাথা নিচু করে রইল। তারপর হঠাৎই আমার হাত ধরে বলল, ঠাকুরমশাই, আমি জানি না সেই বিপদ ঠিক কি, কিন্তু কথা দিন যাই হোক না কেন আপনি আমাদের পাশে থাকবেন। তাহলে আমি মনে অনেকটা জোর পাবো।
থাকবো বলেই তো এসেছি, তুমি এখন যাও। গোবিন্দ আরো কিছুক্ষণ পাশে বসে থাকলো, তারপর উঠে দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে এসে বলল, আপনাকে একটা কথা বলা হয়নি ঠাকুর মশাই। একজন লোক আপনার খোঁজে এসেছিল। লোক? কেমন লোক? জানি না, পরিচয় জানতে চাইলে কিছু বলল না, শুধু বলল আপনি তাকে চেনেন। কিন্তু মনে হলো লোকটা কেমন পাগল পাগল, জানেন, কথাগুলো কেমন অদ্ভুত, আগা মাথা কিছুই বুঝতে পারলাম না। গোবিন্দের এই শেষের কথাগুলো শুনে বুকটা ধক করে উঠল। এই চরিত্রের কেবল একটি লোককেই আমি চিনি, তবে কি সেই? তাড়াতাড়ি বললাম, তোমাকে কিছু বলেছে? মানে কোনো ছড়া? গোবিন্দ আমার কথায় অবাক হয়ে বলল, কই না তো, তবে একটা কথা বলেছে। সেটা যে কোনো ছড়া হতে পারে তা তো মনে হয় না। কি কথা? উত্তরের চন্দন মিলাই কন্দন। উত্তরের চন্দন মিলাই কন্দন? হ্যাঁ, তেমনটাই তো বলল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও গোবিন্দ। উত্তরের চন্দন মিলাই কন্দন। গোবিন্দ লোকটির যে বর্ণনা দিল সেটা যদি ঠিক হয় তবে লোকটি আর কেউ নয়, অমর জীবন। আর তিনি তো কারণ ছাড়া দেখা দেন না। তবে কি এই কথার মধ্যেই কিছু লুকিয়ে আছে? কিন্তু কি? সারাদিন সারা রাত ভেবেও এই কথাটার অর্থ খুঁজে পেলাম না। কিন্তু এইদিকে পুরো গ্রামের উপর ছেয়ে থাকা অন্ধকার যেন আরো বেশি ঘনীভূত হতে লাগলো। কালকেই মায়ের পুজো, তার মানে হাতে এতটুকুও সময় নেই, অথচ কোনো কুল কিনারাও খুঁজে পাচ্ছি না। মন্দিরের বারান্দাটায় একটা মোড়া পেতে বসে আছি, পাশেই 7টা চুলো জ্বলছে দাউ দাউ করে। রান্নার ঠাকুর থেকে শুরু করে সাধারণ মানুষ, কারোর ব্যস্ততার কমতি নেই। এমন সময় একটা ঘটনা ঘটে গেল। হঠাৎই কোথা থেকে যেন একটা বিরাট ষাঁড় এসে পুরো চত্বর লাফিয়ে বেড়াতে লাগলো। ভয়ে কেউ আশেপাশে যেতে পারছে না। একজন হাঁক ছেড়ে বলল, আরে আরে, ষাঁড়টাকে কেউ আটকা, নয়তো সব নষ্ট করে দিবে যে। উত্তরে আরেকজন বলল, সেটা দেবা ছাড়া আর কারো কম্য নয়। তাহলে সেই হতচ্ছাড়া দেবাটা কোথায় গেছে? ধরে আন জলদি। কিছুক্ষণ পরই দেবা নামে যে লোকটি ষাঁড়কে ধরে নিয়ে যেতে এলো তাকে দেখে আমার খানিকটা হাসি পেল। এই শরীর নিয়ে কিনা সে এত বড় একটা ষাঁড় ধরে নিয়ে যাবে? কথাটা বলতেই গোবিন্দ বলল, এমন আরো অনেক ষাঁড় আছে ঠাকুর মশাই। ছোট থেকে দেবা নিজের হাতে সবগুলো মানুষ করেছে, তাই গরুগুলো ওর কথা শোনে। আমাকে কথাটা বলেই গোবিন্দ দেবার দিকে তাকিয়ে বলল, কিরে, তুই কোথায় গেছিলি? হ্যাঁ, দড়ি ছিল কিভাবে? দেবা ততক্ষণে গরুটার গলায় রশ্মি পরিয়ে দিয়েছে। একটু কাচুমাচু করেই বলল, জানি না দাদা, কয়েকদিন ধরেই গরুগুলো কেমন যেন করছে। খেতে দিচ্ছিস না ঠিক মতো নাকি? আহ, বাদ দাও তো, তুমি যাও। আমার কথায় দেবা চলে যেতেই গোবিন্দ বলল, এমন 10টা ষাঁড় গরু আছে ঠাকুর মশাই, আপনাকে ওবেলা দেখাতে নিয়ে যাব। শ্রীখণ্ডের পাশেই গোয়াল। গোবিন্দের কথাটা শুনে চমকে উঠলাম। শ্রীখণ্ড? হ্যাঁ, জানি না নামটা কেন রাখা হয়েছে, তবে আমি ছোট থেকেই শুনে আসছি। আমাকে এখনই একটু নিয়ে যেতে পারবে? তুমি না গেলেও অসুবিধা নেই, অন্য কাউকে বলো। হঠাৎ আমার এমন আচরণে গোবিন্দ খানিক অবাক হলো ঠিকই, কিন্তু একজনকে বলল, ওরে, ঠাকুর মশাইকে দেখিয়ে নিয়ে আয় যা তো। গোয়াল ঘরটা বেশি দূরে না, গোবিন্দর বাড়ির পাশে। সেখানে গিয়ে দেখলাম দেবা নামের লোকটি গরুগুলোকে খড় খেতে দিচ্ছে। আমাকে দেখেই হাত জোর করে প্রণাম করলো। বললাম, তুমি কি বলছিলে তখন? গরুগুলো অদ্ভুত আচরণ করছে? আগে হ্যাঁ ঠাকুর মশাই। কবে থেকে? ওই 3-7 হবে। দেবার সাথে কথা বলতে বলতে হঠাৎই আমার নজর পড়ল একটা গরুর পায়ের দিকে। দেখলাম বেশ খানিকটা কেটে গেছে সেখানটায়। এটা কিভাবে হলো? জানি না তো। সবগুলোর গরুরই পা কেটে গেছে কি? আমার কথায় দেবা সবগুলো গরুর পা ভালো করে দেখে বলল, হ্যাঁ ঠাকুর মশাই, আজব ব্যাপার তো, আমিও তো দেখতেই পাইনি।
আমি আর বেশিক্ষণ থাকলাম না, কারণ যা বোঝার বুঝে গেছি। এমনটা আমি এর আগেও দেখেছি। পার্থক্য এই যে সেই কারণে ঘোড়ার রক্ত ব্যবহার করা হয়েছিল, আর এবার গরু। আর আমি এটাও জানি গতবার কেবল একজনের ক্ষতি করার উদ্দেশ্যে কাজটা করা হয়েছিল, আর এবার পুরো গ্রামের। আমি জানি এর পরিণাম কি হতে পারে। যেই কাজটা করুক না কেন, সে যে তার কার্য হাসিল করে ফেলেছে সেটা আর বলে দিতে হয় না। তার প্রমাণ গোবিন্দর ছেলের মৃত্যুতেই পেয়ে গেছি। কাল পুজো, তার মানে আজ রাতেই কিছু একটা ঘটতে চলেছে। হাতে সময় নেই একেবারে, কিন্তু কি করে থামাবো এই অপশক্তিকে, যে কিনা এরই মধ্যে জেগে উঠেছে। মন্দিরের কাজটায় ফিরে এসে দেখলাম গোবিন্দ দুইজন লোককে কাজের কথা বলছে। আমি সামনে দাঁড়াতেই বলল, কি হলো ঠাকুরমশাই? এখানে নয়, এসো আমার সাথে। দেখলাম গোবিন্দ খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েছে, আর এটাও হয়তো বুঝতে পেরেছে খুব বড় কিছুই একটা হয়েছে, নয়তো আমি এইভাবে তাকে ডাকতাম না। ঘরে আসতেই বললাম, খুব বড় বিপদ হতে যাচ্ছে গোবিন্দ, খুব বড় বিপদ। এমনটা আমি এর আগেও দেখেছি, কিন্তু সেবার কেবল একটি মাত্র লোকের ক্ষতি করতে চেয়েছিল, সেই কাপালি। কিন্তু এবার এই পুরো গ্রামকে। মনে শক্তি আনো, শক্তি আনো গোবিন্দ, আর যা বলছি শোনো। পুরো গ্রামকে? ঠাকুরমশাই, তবে কি পুজো বন্ধ করে দিব? হ্যাঁ, আমার একার জন্য পুরো গ্রাম এভাবে শেষ হয়ে যাবে? আহা, হাল ছিল না। তুমি বলেছিলে না শ্রীখণ্ড কেন নাম জায়গাটার জানো না? আমি বলছি, ওখানে হয়তো কোনো একটা সময় চন্দন গাছ ছিল, আর চন্দন কাঠকেই অনেকে শ্রীখণ্ড বলে গোবিন্দ। অমর জীবন ঠিকই বলেছিল, কিন্তু আমাদের বুঝতে সময় লেগেছে। উত্তরের চন্দন মিলাই কন্দন, উত্তরের চন্দন মিলাই কন্দন, এর মানে আর কিছুই নয়। উত্তরের চন্দন মানে শ্রীখণ্ডই, আমাদের কন্দন মানে গ্রামের বিপদ দূর করবে। অমর জীবন কে? সে অনেক কথা, কিন্তু এত কথার সময় এখন আর নেই। এক কাজ করো তো, কয়েকজনকে ডেকে নিয়ে এসো, আর সেই সাথে কয়েকটা কলসে পানি, যেন পুরো গ্রামে আমি সেই জল দিয়ে কন্ডি কেটে দিতে পারি। দেরি করো না গোবিন্দ, তাড়াতাড়ি করো। দেখলাম গোবিন্দর মুখখানা শুকিয়ে ছোট হয়ে গেল। দেখতে দেখতে বেশ কয়েকজন লোক কয়েকটা বড় বড় কলসে জল নিয়ে এসে হাজির হলো। আমি গোবিন্দর দিকে তাকাতেই সে আমার মনের ভাব বুঝতে পেরেই হয়তো বলল, ভয় নেই ঠাকুরমশাই, এরা সবাই খুব কাছের লোক, কাউকে কিচ্ছু বলবে না, আর সাহসীও বটে। বেশ, তবু আমি বলে রাখছি, গ্রামে একটা ভয়ঙ্কর বিপদ এসে উপস্থিত হয়েছে। যেহেতু সবার মুখেই এখন খুশির রেশ, তাই আমি চাই না সেটা নষ্ট হোক, কিন্তু কেউ ভয় পাক সেটা আমি চাই না। তাই আমি যা যা বলছি সেটা করো সবাই। আর হ্যাঁ, এই কথা যেন আর কেউ না জানে, আর বুঝতেও না পারে। তেমনটাই হলো। গাত্রবন্ধনের মন্ত্রপাঠ করে কলসগুলো সবাইকে নিয়ে যেতে বললাম গ্রামের সীমানায় গণ্ডি দিতে। কাজটা যদিও নেহাতি সোজা নয়, তবুও এটা ছাড়া আর কোনো উপায়ও নেই। সবাই চলে যেতে গোবিন্দ বলল, আপনি গেলেন না? না, আমি এই গ্রামের কেউ না, অতিথি মাত্র। তারা এই গ্রামের লোক, তাই কাজটা তাদেরকেই করতে হবে। শোনো, রাতে যাই হোক না কেন তুমি মনোবল হারাবে না, আর সবাইকে শান্ত থাকতে বলবে। আর শোনো, কয়েকটা জিনিস এনে দাও তো আমাকে। বলেই একটা ফর্দ ধরিয়ে দিয়ে গোবিন্দকে পাঠিয়ে দিলাম। তারপর আমিও বেরিয়ে পড়লাম। আবারও সেই গোয়ালের বাসটায় গিয়ে আশপাশ ভালো করে দেখতে লাগলাম। কেমন কোনো কিছুই চোখে পড়ল না। কেবল গোয়াল ঘর থেকে খানিক দূরে এক জায়গায় কয়েকটা বড় কাঠ নজরে আসতেই দেবাকে জিজ্ঞাসা করলাম, এখানে কে ছিল? যিনি ঠাকুর বললেন তিনি। কেন বলুন তো? এইবার পুরো ঘটনাটা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না। এই কারণেই লোকটিকে সেদিন আমার অমন অদ্ভুত লেগেছিল, আর তার চাউনিটাও কেমন কেমন মনে হয়েছিল। কি হলো ঠাকুরমশাই, কিছু বলছেন না যে? না, কিছু না। লোকটি চলে গেছে নাকি? হ্যাঁ, কাজ তো শেষ, তাই সকালেই চলে গেছে। কালকেই যাবার কথা ছিল, কিন্তু যায়নি। মনে মনে বললাম, আসল কাজ তো তখনও শেষ হয়নি, যাবেই বা কিভাবে। আবার
এটা ভেবে বুকের ভেতরটা কেমন যেন করে উঠল, সেটা হলো লোকটি তার কাজ শেষ করেই গিয়েছে, মানে যা হবার তা হবেই। বিকেলবেলা গোবিন্দ আমার বলা সকল জিনিসপত্র নিয়ে এসে বলল, জানি না ঠাকুরমশাই কি হচ্ছে, কিন্তু বললাম, চণ্ডিকা দেবীর নাম শুনেছ? চণ্ডিকা দেবী? হ্যাঁ, এই দেবীকে জাগিয়ে তোলা খুব সহজ কাজ নয়। অনেক সাধনার ফলে এই কার্য করা সম্ভব। কতটা ভয়ঙ্কর সব সাধনার পরই এই দেবী জেগে ওঠে। আর তোমার সেই কারিগর সেই সাধনায় সিদ্ধি লাভ করেছে গোবিন্দ। এখন ভাবছো তোমাকে শুধু শুধু এইসব কেন বলছি? বলছি এই কারণেই যে তুমি যেন আগে থেকে প্রস্তুত থাকতে পারো। এই দেবীর সাধনার হিসাবে সাধক যত তেজি আর শক্তিশালী জন্তুর রক্ত ব্যবহার করবে, দেবীর ক্ষোভ ততই বেশি বিকশিত হবে। এই ক্ষেত্রে সাধক তোমার 10টা গরুর রক্ত ব্যবহার করেছে। এখন প্রশ্ন হলো, এত সব প্রাণী থাকতে গরুর রক্তই কেন? উত্তর একটাই, এই গ্রামে খুব সম্ভবত এইগুলোর চেয়ে শক্তিশালী জন্তু আর বোধহয় নেই। আছে কি? দেখলাম গোবিন্দ আমার কথায় মাথা নাড়ল। হ্যাঁ, ঠিক এই কারণে যেখানে একটা জন্তুর রক্তেই কাজ হতো সেখানে ব্যবহার করা হয়েছে 10টা। একবার ভেবেছো কি হতে চলেছে? গোবিন্দ আমার কথায় খানিকটা চুপ থেকে বলল, ঠাকুরমশাই, আমরা রক্ষা পাবো তো? মিথ্যা সান্ত্বনা দেব না। আমি জানি না কতটুকু করতে পারবো, আদৌ পারবো কি না। মনে হয় পারবো না, কিন্তু তবু কিছু না করার থেকে এটা তো ভালো, তাই না? বাকিটা মা যা চায় তাই হবে। তুমি এখন যাও, যদি বেঁচে থাকি তাহলে কালকে সকালে আবার দেখা হবে। আর মনে রেখো, মনোবল হারিও না। আর সারা রাত ঢাকের আওয়াজে পুরো গ্রাম মাতিয়ে রাখার ব্যবস্থা করো, যেন বাইরের কোনো শব্দ অন্যদের কানে না পৌঁছায়। দেখলাম গোবিন্দর চোখ দুটো ছলছল করছে, কারণ অবশ্য জিজ্ঞাসা করলাম না। দিনের আলো কমতে শুরু করেছে। ঘর থেকে বেরিয়ে হাঁটা শুরু করলাম সেই জায়গায় যেখানে কাল রাতে আরেকটি সাধনার কাজ সম্পূর্ণ হয়েছিল। সেখানে গিয়ে ধুনি জ্বালিয়ে আসন সাজিয়ে বসলাম। জানি এই কার্য করে গ্রামের বিপদ আমি আটকাতে পারবো না, তবুও হাত গুটিয়ে বসে থাকার মানুষ এই তারানাথ জ্যোতির্বিনোদ নয়। আসনে বসে ডান হাতে 2টা আঙুল ভ্রুর মাঝখানে চেপে ধরে এক মনে জপতে শুরু করলাম বৃদ্ধের সেই মন্ত্র। কতক্ষণ সময় পার হলো জানি না, একটা সময় হঠাৎ চোখের সামনে আবজা ধোয়ার মতো ভেসে উঠল সেই লোকের ছবি, যাকে আমি এখানে এসেই মূর্তি বানাতে দেখেছি। পার্থক্য শুধু একটাই, তখন হাতে ছিল মাটি আর এখন সে এক অদ্ভুত কায়দায় বসে এক হাতে একটা হার আর এক হাতে একটা পাত্র নিয়ে এক মনে জপে যাচ্ছে এক দুর্ভেদ্য মন্ত্র। এমনভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎই চারিদিক আলোয় আলোময় হয়ে উঠল, আর সেই সাথে সাথে সেই আলোক রশ্মি থেকে বেরিয়ে আসলো এক প্রেত মূর্তি, দেবী চণ্ডিকা, যাকে সবাই চণ্ডী দেবী বলেই চেনে। এই দেবী মাকে কালীর সমতুল্য হিসাবেই ধরা হয়, অর্থাৎ কাটা তুলতে কাটার ব্যবহার যাকে বলে। দেবী লোকটির সামনে এসে দাঁড়াতেই সে তার হাতের পাত্রটা এগিয়ে দিল সেদিকে, আর দিতেই দেবী সবটুকু পানীয় পান করল, আর বাকি কিছুটা দেবীর ঠোঁটের ফাঁকে লেপ্টে রইল। সেগুলো ঠিক কি তা আমি আগে থেকেই জানি। গোয়াল থেকে নিয়ে যাওয়া 10টি চেদি শক্তিশালী গরুর রক্ত। হাতটা সরিয়ে নিলাম, তারপর নিজের আপন মনেই জপতে শুরু করলাম সেই মন্ত্র, যে মন্ত্র আমাকে বীরভূমের সেই তান্ত্রিক শিখিয়েছিল আর বলেছিল যদি কোনোদিন কোনো বিপদে পড়ি তাহলে সাধনায় বসে পদ্ম বীজের মালা ধারণ করে যেন 1000 বার জপতে থাকি। শুরু করলাম মন্ত্রপাঠ। দেখতে দেখতে মাঝরাত হওয়ার পরও যখন কিছু ঘটল না, তখন মন্ত্র উচ্চারণের গতি খানিক বাড়িয়ে দিলাম। অবশেষে আসলো সেই সময়, দেখলাম পশ্চিম আকাশের দুয়ার যেন খুলে যাচ্ছে ধীরে ধীরে, আর সেই পথ দিয়েই নেমে আসছে এক ভয়ঙ্কর মূর্তি। দেখতে দেখতে আমার চারপাশের জমাট বাঁধা অন্ধকার গলতে শুরু করলো সেই আলোর রশ্মিতে। এতক্ষণ ঢাকের উচ্চ স্বরে বাজনা কানে আসছিল, এখন
সেটাও যেন মিলিয়ে গেল। প্রথম দিকটায় দেবীর রূপ ভয়ঙ্কর প্রেত রূপে থাকলেও মন্ত্রের তালে সেটা রূপ নিল এক নারী মূর্তিতে। আর তাতেই মন্ত্র উচ্চারণ থামিয়ে 2 হাত জড়ো করে বললাম, টাকার জন্য ক্ষমা চাইছি মা, কিন্তু এখানে আজ বড়ই বিপদ। আপনি ছাড়া আর কোনো পথই নেই। কিন্তু এটা তো আমার কাজ নয়। সে আমি জানি না, কিন্তু আপনি পথ বলে দেন। দেবী খানিকক্ষণ চুপ করে রইল, তারপর বললেন, বেশ, তবে মনে রেখ, এর প্রতিদান আমি নেব। প্রতিদান? কেমন প্রতিদান? এই প্রশ্নের কোনো উত্তর দেবী দিলেন না। হেঁটে বললেন অট্ট হাসিতে। আহ, কি ভয়ঙ্কর সেই হাসি, কানে যেন তালা লেগে যায়। হাসতে হাসতে দেবী মিলিয়ে গেলেন। এতক্ষণ লক্ষ্য করিনি, এবার করলাম। আর করতেই দেখলাম পশ্চিম আকাশের খোলা দুয়ার দিয়ে নেমে আসছে শত শত প্রেত মূর্তি। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখলে যে কোনো মানুষের হৃৎপিণ্ড থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মিথ্যে বলবো না, এবার আমারও ভয় করতে শুরু করলো। তবুও মনকে শক্ত আর একাগ্র করে তাকিয়ে রইলাম সেদিকে। একদিকে দেখতে অন্যদিকে নজর যায়নি। হঠাৎই দেখলাম অপর দিক থেকে আরো একটা বিকট মূর্তি বারবার একটা অদৃশ্য কোনো দেয়ালে আঘাত করে চলছে, বারবার, কিন্তু প্রতিবারই ছিটকে পড়ছে পিছন দিকে। বেশ কয়েকবার চেষ্টা করার পরও যখন সেই অদৃশ্য দুয়ার ভেদ করতে পারল না, তখন বিকট হুঙ্কার ছাড়তে ছাড়তে সেদিকে ছুটে যেতে লাগলো, যেদিক থেকে তারই দিকে ছুটে আসছে শত শত ভয়ঙ্কর প্রেত মূর্তি। একদিকে ঢোলের বাজনা, অন্যদিকে মাথার উপরে প্রেতেদের তাণ্ডব। কান যেন ফেটে রক্ত বের হবে এখনই। দেখলাম একে অন্যের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ছে দিক বিদিক, আর সেই সাথে ভয়ঙ্কর মুখ ফাঁকা হুঙ্কার। বিরাট সেই মূর্তি যতবারই সেই অদৃশ্য দেয়ালে আঘাত করতে যাচ্ছে, ততবারই পিছন থেকে শত শত প্রেত মূর্তিগুলো যেন টেনে ধরছে। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর হঠাৎই দেখলাম মাথার উপরে উঠতে থাকা শত শত প্রেত মূর্তি কোথায় যেন মিলিয়ে গেল, আর সেই সাথে বন্ধ হয়ে গেছে পশ্চিম আকাশের দুয়ারও। মনে মনে ভাবলাম এবারের মতো বুঝি বেঁচেই গেলাম, কিন্তু পরক্ষণেই বুকটা ধড়াস করে উঠল একটা কথা মনে পড়তে, আর সেটা হলো দেবী বলেছিলেন এর প্রতিদান তিনি নেবেন। পরদিন ভোরের আলো ফুটতে কি না ফুটতেই মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম সবার মুখই বিবর্ণ হয়ে আছে। মন্দিরের বারান্দাতেই দাঁড়িয়েছিল গোবিন্দ। আমাকে দেখি দৌড়ে কাছে এসে বলল, ঠাকুরমশাই, একটা খারাপ খবর আছে। এটা আমি জানতাম, কারণ দেবী প্রতিদান চেয়েছেন আর সেটা নেবেনি। বললাম, কি? কুশাল মণ্ডলকে কাল রাতে কেউ মেরে ফেলেছে। শুধুই মেরে ফেলেনি, লাশটা একেবারে বিভৎস করে ফেলেছে। আমি দেখিনি, কিন্তু যারাই দেখেছে তাদের জ্ঞান এখনো ফেরেনি। কিভাবে হলো এটা ঠাকুরমশাই? গোবিন্দের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে জিজ্ঞেস করলাম, এই কুশাল মণ্ডলকে? এই গ্রামের লোক, ভালো লোক ছিল না। এই যে মন্দিরটা দেখছেন, এটা যেন না হয় তার জন্য এমন কোনো কাজ নেই যে তিনি করেননি। তবে এর একটা কারণও ছিল। এই গ্রামে একটা ছোট কালী মন্দির আছে, সেখানেই আমরা প্রতি বছর পুজো দিই। এই মন্দির প্রতিষ্ঠা হলে লোকে সেখানে আর যাবে না। এর জন্যই তিনি এর বিরোধিতা করছেন। হাজার হলেও বাপদাদার আমলের মন্দির তো, কিন্তু বিশ্বাস করুন, ওখানে লোকে পুজো দিয়ে তৃপ্তি পেত না। গ্রামের সাধারণ মানুষ তো মন্দিরে ঢুকতেও পারত না, কেবল বাইরে দাঁড়িয়ে থেকে দেখতে হতো। কোনো কোনো বছর তো মায়ের মুকুটটাও দেখার ভাগ্য হতো না। আর সেই সাথে পুজো দিতে গেলে পুরোহিতকে দিতে হতো মোটা অঙ্কের টাকা। ভাবুন, এত টাকা গরিব মানুষ কোথায় পাবে বলুন তো? তবুও কষ্ট করে হলেও টাকাটা দিয়ে অনেকে মায়ের মুখ দেখত। আর যারা দিতে পারতো না তাদের আর দেখতে হতো না। সেই টাকা অবশ্য কুশল মণ্ডলের পকেটেই যেত। তাই তো বাবা এই মন্দিরটা, কিন্তু তাই বলে এমনভাবে কেউ যে তাকে মেরে ফেলবে সেটা ভাবতেও পারিনি। খারাপই লাগছে জানেন। তবে এটা মানতেই হবে, কারিগর আনতো খুব ভালো। সেই তো আমাকে খোঁজ দিয়েছিল আর বলেছিল, যা হবার হয়েছে, এবার না হয় মিলেমিশে মায়ের পুজো করব। আর একটা কথা,
গ্রামে যেহেতু মন্দির দুটোই হলো, তাই কথা ছিল 1 বছর এখানে আর পরের বছর ওই মন্দিরে মায়ের পুজো হবে, আর সেটা সবার জন্যই। আমি অবশ্য আর কোনো কথা বললাম না, মনে মনে বললাম, তুমি যার জন্য দুঃখ করছো সেই তোমার ছেলেটাকে মেরেছে আর পুরো গ্রামকেও শেষ করে দিতে চেয়েছিল। তোমার মতো যদি সবাই ভাবতো তাহলে তো দুনিয়াটা বড়ই সরল হয়ে যেত। হে গোবিন্দ, দেবী প্রতিদান চেয়েছিল আর নিয়েওছে, তাকেই নিয়েছে যে পুরো গ্রামের উপর ডেকে আনতে চেয়েছিল ভয়ঙ্কর অভিশাপ। মুখে বললাম, সত্যি খুব খারাপ হলো বলো, কি আর করার। আমার কথা শুনে গোবিন্দ আমার দিকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ, তারপর হঠাৎই প্রশ্ন করলো, ঠাকুরমশাই, একটা কথা বলবো? আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, সবটা জানতে নেই, যাও মায়ের পুজোর ব্যবস্থা করো। আমি সেখানে আরো 2 দিন থেকেছিলাম, তারপর আর সেখানে যাইনি। গোবিন্দর সাথেও দেখা হয়নি কখনো, তবে বেশ কয়েক বছর পর একবার দিব্য শক্তি সাধনা দিয়ে দেখার চেষ্টা করেছিলাম। পেয়েছিলাম দেখা, তবে খুবই আবঝাভাবে। দেখেছিলাম ভেতরের ঘরের পাশাপাশি বসে আছে 2টো ছায়া মূর্তি, আর তার ঠিক মাঝখানে একটা, তবে সেই তুলনায় মাঝের ছায়াটা খানিক ছোট। এবার তারানাথ থামল, আর থামতেই কিশোরী বলল, এমনটা কি সত্যি ঘটেছিল? যদিও তারানাথ আগে কিশোরীর এমন কথায় রাগ করত ঠিকই, কিন্তু এবার দেখলাম তারানাথের মুখে একটা হাসির রেখা খেলা করছে। সে বলল, বৃষ্টি কমে আসলো, এই বেলায় তোমরা বেরিয়ে পড়ো, কি বলো? শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও দেবী চণ্ডীর রোষ। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান, এবং গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।